তো আমরা গতদিন এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। আমরা গতদিন দেখে আসছিলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তখন সেটার চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, তখন এটার চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশনের একদম সবচেয়ে একদম বেসিক রিজনটা হচ্ছে যে যখন যে কোনো দুইটা চার্জের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকে তখনই অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। তো রিলেটিভ ভেলোসিটি বলতে আমি বোঝাচ্ছি, ধরো এই চার্জটা স্টেশনারি আর এই চার্জটা হচ্ছে মুভিং। ওকে, যে কোনো একটা চার্জ, এরকম না, এটা বোঝায় যে যখনই দুইটা চার্জের মধ্যে দুইটা চার্জে যখন তোমার রিলেটিভ কোনো একটা ভেলোসিটিতে থাকবে তখনই হচ্ছে তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। তো ধরো এই চার্জটা মুভ করতেছে এদিকে আর এই চার্জটা ধরো এদিকে মুভ করতেছে, তো তখন তাদের মধ্যে একটা ইন্টারাকশন কাজ করে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ওকে, তো এইটার পিছনে রিজনটা যদি আমরা একটু সহজভাবে এক্সপ্লেন করি, যদিও রিজনটা বোঝানো বেশ টাফ, তারপর আমি যদি একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে একটা চার্জ, আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে একটা চার্জ এরকম যদি মুভ করে তখন তার চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হওয়ার রিজনটাই আজকে আমরা একটু বলবো। আমরা গতদিন বলছি যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়, কিন্তু কেন ক্রিয়েট হয় এটা কিন্তু আমরা বলি নাই। বাট ওইখানে আমরা লাস্ট দিন একটা কথা বারবার বলে আসছি যে ম্যাগনেটিক ফিল্ড আসলে ইলেকট্রিক ফিল্ডের মতোই একটা জিনিস, এটা ইলেকট্রিক ফিল্ডেরই একটা ডিফারেন্ট চেহারা। ওকে, তো এটার পিছনে রিজন হচ্ছে যে এরকমভাবে তোমার একটা চার্জ যদি এভাবে মুভিং অবস্থায় থাকে, ওকে, একটা চার্জ যদি এভাবে মুভিং অবস্থায় থাকে আর তখন ওইটার সাথে এখানে যদি একটা চার্জ না, ধরো এখানে হচ্ছে আমি একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের কথা বললাম, এগুলো খাতায় তুলতে হবে না, এগুলো জাস্ট বোঝো। তো ধরো এখানে একটা ওয়্যার আছে, তো সেই ওয়্যারের মধ্যে দিয়ে আমরা জানি কারেন্ট ফ্লো যখন হয়, তো কারেন্ট ফ্লোটা যদিও ইলেকট্রনের জন্য হয়, আমরা স্টিল এখানে অ্যাজিউম করলাম যে কারেন্ট ফ্লোটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য হচ্ছে। এটার ভিতর দিয়ে এরকম পজিটিভ চার্জ কন্টিনিউয়াসলি রাইট সাইডে ফ্লো হচ্ছে দেখে এখানে একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন যখন এখানে এরকম একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট হবে, তখন যদি এই জায়গায় আরেকটা সেকেন্ডারি চার্জ যদি এইখানে থাকে যে এইদিকে মুভ করতেছে, এটা হচ্ছে আরেকটা চার্জ, ধরো এটা হচ্ছে কিউ। আমরা কিন্তু লাস্ট দিন দেখে আসছি যে এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য কোনো একটা সার্টেন ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা ভ্যালুটা দেখে আসছি, বাট আমরা কিন্তু রিজনটা জানি না যে কেন চার্জ ফ্লো হওয়া স্টার্ট হলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেটাই আজকে বোঝার ট্রাই করবো। তো এখন এই যে চার্জটা, ধরো এই চার্জটার ম্যাস হচ্ছে এম আর এই চার্জটার চার্জের ভ্যালু হচ্ছে কিউ, তো এটা এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে। তো ফিজিক্সের খুব রিনাউন্ড একটা ফিল্ড হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটির ব্যাপারে আমরা সবাই হালকা পাতলা শুনছি হয়তো। থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ফিল্ড যেখানে আমরা টাইম ডাইলেশন, লেংথ কন্ট্রাকশন আর হচ্ছে ম্যাস এক্সপেনশন নিয়ে ডিসকাস করি। দ্যাট ইজ থিওরি অফ রিলেটিভিটি কিছু উইয়ার্ড থিওরির জন্ম দেয়। সেটা হচ্ছে যে একটা অবজেক্ট যদি অনেক জোরে মুভ করে তখন সেই অবজেক্টটা ম্যাস বেড়ে যায়। ওকে, এটা একটা থিওরি অফ রিলেটিভিটির ম্যাস এক্সপেনশন পার্ট বলা হয় এটাকে। তারপর থিওরি অফ রিলেটিভিটির আরেকটা পোর্শন হচ্ছে যে একটা অবজেক্ট যদি অনেক জোরে চলা স্টার্ট করে তখন তার কাছে টাইমটা স্লো হয়ে যায়। ওকে, তার কাছে টাইম হচ্ছে স্লোলি পার হয়, ঠিক আছে। দ্যাট ইজ তুমি যদি আর্থ থেকে একটা রকেটে অনেক জোরে লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে যদি রওনা করো তখন তুমি তুমি ধরো স্পেসে যদি 5 বছর ঘুরে আসো দেখবা আর্থে 100 ইয়ার্স পার হয়ে গেছে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে টাইম ডাইলেশন। দ্যাট ইজ টাইম জিনিসটা সব জায়গায় সেম না। আমাদের কাছে টাইমের তোমার কাউন্ট এক ধরনের, আর যে রকেটে যে এখন রকেটে চলাচল করতেছে তার জন্য টাইমের কাউন্টটা আরেক ধরনের, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইম রিলেটিভিটি অফ টাইম। আর থিওরি অফ রিলেটিভিটি আরও একটা বলে যে সেটা হচ্ছে যে তোমার একটা অবজেক্ট যখন অনেক দ্রুত চলাচল করে তখন তার লেন্থটা ছোট হয়ে আসে। দ্যাট ইজ ধরো তোমার বাসার সামনে একটা এরকম ফিল্ড আছে, ফুটবল ফিল্ড,
তো ধরো ইউএফও করে তোমার কিছু এলিয়েন আসলো, ঠিক আছে? ইউএফও তো সবাই চিনো। তো ইউএফওতে করে কিছু এলিয়েন এসে তারা ওই ফিল্ডটার উপর দিয়ে অনেক জোরে পাস করে গেল, মানে ধরো লাইটের স্পিডের হাফ স্পিডে, দ্যাট ইজ 1.5 × 10⁸ মিটার/সেকেন্ড। তখন ওই ইউএফওর মধ্যে যে এলিয়েনগুলো আছে তারা যদি এই ফিল্ডের দিকে তাকায়, তখন তারা দেখবে যে এই ফিল্ডটা লেন্থটা কিছুটা কমে গেছে। এটা যে জাস্ট তাদের ইলিউশন হচ্ছে ব্যাপারটা তা না, লেন্থটা আসলেই কমে গেছে। ওকে, আবার সিমিলারলি তুমি যদি এই মাঠ থেকে এটার দিকে তাকাও, তুমি আর্থের ইনহ্যাবিটেন্ট, তুমি যদি এই মাঠ থেকে ওইটার দিকে তাকাও, তুমি দেখবে এই ইউএফওটাই এরকম চিকন হয়ে গেছে। ওকে, সো এইগুলোকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। এটা তুমি কলেজে উঠলে, থিওরি অফ রিলেটিভিটির আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো কলেজে উঠলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা শিখবা, জেনারেলটা অনেক টাফ, ওইটা কলেজ লাইফে শিখবা না। তো এই থিওরি অফ রিলেটিভিটির জন্য অ্যাকচুয়ালি এইখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়। তো এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ক্রিয়েট হবে সেটা একটু বলি। তো এইখানে যখন কারেন্ট ফ্লোটা এদিকে হয়, তো আমরা লাস্ট দিন বলে আসছিলাম যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় তোমার ওই যে ফ্লেমিংস রাইট হ্যান্ডেড রুল, যে এইখানে ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, মানে ভিতরের দিকে, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম এখান থেকে বের হয়ে এখানে এন্টার করবে। ওকে, তো এই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য আমি যদি আবার ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, দ্যাট ইজ এফবিআই রুল, তখন আমি দেখবো যে এখানে এই দিকে একটা ফোর্স কাজ করতেছে। দ্যাট ইজ এই চার্জটা যদি এই দিকে ফ্লো হয়, তখন এই চার্জটা আস্তে আস্তে এইদিকে অ্যাট্রাক্টেড হবে। এখন এখানে কিন্তু একটা প্যারাডক্স ক্রিয়েট হচ্ছে, বা একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে। সেটা হচ্ছে, আমরা তো জানি পজিটিভ চার্জকে রিপেল করে, বাট এইখানে কেন পজিটিভ চার্জ এই দিকে চলে আসতেছে, মানে পজিটিভ চার্জ কেন এটার দিকে অ্যাট্রাক্টেড হবে? এটা একটা কোশ্চেন আসে। তো এটার অ্যান্সারটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে নেগেটিভ, এখানে তো আসলে পজিটিভ চার্জের ফ্লোর জন্য তোমার কারেন্ট ফ্লো হয় না, কারেন্ট ফ্লোটা তো অ্যাকচুয়ালি হয় নেগেটিভ চার্জের জন্যই। এখানে আমরা যদি একদম অ্যাকুরেটটা বলি, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ, এগুলো পজিটিভ চার্জ দিয়ে হবে না, ঠিক আছে? এটা তাহলে আমরা ডিরেকশনটা উল্টাই দিব। এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জগুলো এইদিকে আসতেছে, বাট স্টিল যদি এটা পজিটিভ চার্জ দিয়েও হইতো, মানে কারেন্ট ফ্লো যদি ধরো কোনো একটা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো পজিটিভ চার্জের জন্য হয়, এরকম কন্ডাক্টর আছেও, তাদেরকে আমরা কন্ডাক্টর বলি না, তাদেরকে আমরা সেমি কন্ডাক্টর বলি। সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে এরকম ম্যাটেরিয়াল যাদের মধ্যে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জের ফ্লো কারেন্ট ফ্লো ক্রিয়েট করে। তো আমরা তারপর এখানে অর্ডিনারিটাই ধরলাম যে ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে আর এদিকে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, বাট এইখানে স্টিল আমি দেখবো যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সেটা খুব স্ট্রং। তো সেইটার রিজনটাই আমরা জানতে চাই। তো এটার রিজন হচ্ছে যে এই যে চার্জটা, এটা যখন এইদিকে ফ্লো হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, থিওরি অফ রিলেটিভিটি যে শুধু অনেক জোরে ভেলোসিটির জন্যই অ্যাপ্লিকেবল তা না, এটা আমাদের ডে টু ডে লাইফেও অ্যাপ্লিকেবল। সাপোজ তুমি একটা মাঠে দাঁড়ায় আছো আর আমি তোমার কাছ থেকে জোরে দৌড়ায় চলে গেলাম, ওকে, তখন আমার টাইম তোমারটা থেকে একটু হলেও স্লোলি রান হবে, মানে আমার বয়স তোমার থেকে একটু হলেও কম বাড়বে। এখন তুমি বলতে পারো এটা কিভাবে পসিবল, এটা তো কোনোভাবেই হতে পারে না, বাট এটা হয়। বাট আমাদের ডে টু ডে লাইফে আমাদের ভেলোসিটিগুলো এত কম লাইটের ভেলোসিটির রেসপেক্টে যে এইখানে চেঞ্জটা একদমই নেগলিজিবল। যে আমি যদি অনেক জোরে দৌড়াই আর তুমি যদি চুপচাপ দাঁড়ায় থাকো, স্টিল দেখবো যে আমাদের দুইজনের ঘড়িতে একই টাইম দেখাচ্ছে। মানে এখানে তোমার বলা যায় 10⁻−32 লেভেলে একটা ছোট ভ্যালু ডিফারেন্স হয়তো ক্রিয়েট হবে। বাট একটা জিনিসের ভেলোসিটি যত বাড়ে তত এই ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট হয়। কেউ যদি ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকো, ওইখানে এই জিনিসটা দেখানো আছে যে একটা লোক হচ্ছে স্পেস ট্রাভেলে গেছে অ্যান্ড দেন পৃথিবীতে এসে দেখছে তার ছোটো মেয়ে তার থেকে বড় হয়ে গেছে। ওকে, অ্যান্ড এটা কিন্তু ট্রু, এটা যে ফেক কিছু বা এটা যে জাস্ট ফিকশন তা কিন্তু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়। ওকে, আর এটার প্রুফও আছে যে যারা হচ্ছে মানে এই যে যারা স্পেস স্টেশনে থাকে তাদের ক্লকটা আর্থের থেকে একটু স্লোলি চলে। দেখা যায় আর্থে যেটা 10 সেকেন্ড, স্পেস স্টেশনে সেটা হচ্ছে 9.99 সেকেন্ড। ওকে, তো এইখানেও অ্যাকচুয়ালি তাই হয়। এই থিওরি অফ রিলেটিভিটিটা এরকম চার্জ যখন মুভ করে তখনও এটা অ্যাপ্লিকেবল। তো এখানে কি হয় দেখো, এই চার্জটা যখন অনেক মানে এখানে মুভ করবে, এটা ছোট ভেলোসিটিতে হলেও একটু হলেও এটা কাজ করবে।
এটা যখন এইভাবে মুভ করবে তখন তার রেসপেক্টে মানে এই চার্জটা কি দেখবে, এই চার্জটার কাছে মনে হবে এই যে পুরো ওয়্যারটা সেইটা এরকম কম্প্রেসড হয়ে গেছে। এই চার্জটা যখন জোরে দৌড়াবে তার কাছে ওই থিওরি অফ রিলেটিভিটির যে লেংথের যে আইডিয়াটা ছিল, যে লেংথ হচ্ছে কন্ট্রাক্টেড হয়, তখন সে দেখবে যে তার এই ওয়্যারটা অনেক কম্প্রেস হয়ে গেছে। অ্যান্ড এই চার্জটা দেখবে আরে এখানে তো অনেকগুলো মানে চার্জের ডেন্সিটিটা অনেক বেশি, মানে এখানে তো অনেকগুলো চার্জ একসাথে আছে। তো এইখানে সে তখন এই দিকে একটা খুব স্ট্রং ভ্যালুর অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। মানে আবারও বলতেছি, এটা কিন্তু তার জন্য ইলিউশন না যে সে দেখবে যে এখানে চার্জ মানে কনজেস্টেড অবস্থায় আছে। আসলেই চার্জগুলো তার জন্য কনজেস্টেড অবস্থায় থাকবে তখন, মানে তার পার্সপেক্টিভে। অ্যান্ড ওই পার্সপেক্টিভের জন্য মানে তার ফ্রেম অফ রেফারেন্স থেকে এখানে যেহেতু চার্জ অনেক বেশি অ্যামাউন্ট আছে এক জায়গায়, অ্যাট্রাকটিভ ফোর্সটাও বাড়বে। কারণ আমরা তো ইলেকট্রিক ফিল্ড থেকে জানি যে চার্জ যদি অনেক বেশি থাকে, চার্জ ডেন্সিটিটা যত বেশি তত আমাদের অ্যাট্রাকটিভ ফোর্সটা এখানে বেশি হবে, কারণ এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি এই রিলেটিভিটির জন্যই আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। মানে এই চার্জটা যখন অনেক জোরে যায় তার কাছে এই চার্জগুলা মনে হয় যে এটা অনেক কনডেন্সড অবস্থায় আছে, তাই সে এই দিকে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্যই এই দিকে সে একটা ফোর্স ফিল করে। ওকে, আমি আরেকবার একটু এটা বুঝাই বলি যে এখানে তোমার এই যে এই চার্জ লাইনটা ধরো এরকম কনজেস্টেড হয়ে গেল, আর এই চার্জটা তো মুভ করতেছে। এখন ওই চার্জটার ধরো যে চার্জটার কনসাসনেস আছে, তো চার্জটা এদিকে তাকায় দেখবে এখানে অনেকগুলো চার্জ একসাথে আছে, তো সে এদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। বাট আমরা যারা এই এক্সপেরিমেন্টটা ল্যাবে বসে দেখতেছি, আমরা কি দেখব? আমরা দেখব যে আমাদের কাছে তো এই মানে কারেন্ট ক্যারিং ওয়্যারটা নর্মাল থাকবে, তাই না? আমরা তো আর নিজেরা দৌড়াচ্ছি না, বা আমরা তো কোনো ভেলোসিটিতে মুভ করতেছি না, আমরা দেখবো এটা একটা নর্মাল ওয়্যার। বাট আমরা সেখানে একটা খুব উইয়ার্ড জিনিস দেখবো। আমরা দেখবো এই চার্জটা সোজাসুজি না গিয়ে এরকমভাবে গেছে, মানে এই চার্জটা এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা তার জন্য সে এইভাবে গেছে। এই জিনিসটাই অবজার্ভ করছিল বিও অ্যান্ড সাভার, ঠিক আছে? ওই যে বিও সাভার্স ল, তারা এই জিনিসটাই তোমার অবজার্ভ করছিল। অ্যান্ড তারা এইটা বুঝে নাই যেটা কেন কাজ করে, বা তারা মনে করছে যে কারেন্ট যদি ফ্লো হয় এইটাই হয়তো নেচারের রুল, যে কারেন্ট ফ্লো হলেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবেই। বাট সেটার রিজনটা জানা গেছে আফটার আইনস্টাইন পাবলিশড হিজ থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে? তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়েই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডকে একটা ফিল্ডের আন্ডারে আনা গেছে। মানে এর জন্যই মানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স আলাদা কিছু না, তারা একটা কয়েনেরই দুইটা সাইড। ওকে, তো এটাকে একবারে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তোমরা যে নেচারের চারটা ফান্ডামেন্টাল ফোর্স দেখছো, ওইখানে কিন্তু চারটার মধ্যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, আচ্ছা, সো এখানে আমরা বুঝতে পারলাম কেন ম্যাগনেটিজম ক্রিয়েট হয়, একদম ফান্ডামেন্টাল রিজনটা কি। বিও-সেভার্স ল এটাকে এক্সপ্লেন করে, বাট রিজনটা বলতে পারে না। বাট আমরা এখন রিজনটাও জানি, রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি থিওরি অফ রিলেটিভিটির লেংথ কন্ট্রাকশন। ওকে, আচ্ছা, তো এখন আমরা আমাদের ইউজুয়াল ডিসকাশনে ফেরত আসি। সেটা হচ্ছে যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্কুলার লুপ, মানে এরকম যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে আমার কাছে, এটা ধরো ইনফাইনাইট লেংথের, এটা কোনো শুরুও নাই কোনো শেষও নাই। তো এই ওয়্যারটার ভিতর দিয়ে যদি এইভাবে কারেন্ট ফ্লো হয়, এইভাবে যদি কারেন্ট ফ্লো হয়, তখন আমরা বলছিলাম যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ করে আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারবো। তো ওই ম্যাগনেটিক ফিল্ডগুলো দেখতে হবে এরকম, মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা ভিজুয়ালাইজ করার একটা ওয়ে আছে, যদিও আমরা এটাকে খালি চোখে দেখি না, বাট এটাকে তারপরও দেখার একটা ওয়ে আছে, সেটা আমি একটু পরে বলতেছি। এখানে আমরা আলাদা আলাদা ডিস্টেন্সে এরকম অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড পাবো, এরকম সার্কুলার কিছু ম্যাগনেটিক ফিল্ড পাবো। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম সার্কুলার। ইলেকট্রিক ফিল্ড কিন্তু সার্কুলার না, ইলেকট্রিক ফিল্ড কিন্তু তোমার ওপেন ফিল্ড লাইন, তাই না? ওইটা হচ্ছে একটা চার্জ থেকে জাস্ট বের হয়, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন কোন দিকে হবে সেটা একটু বলি। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করার ওয়ে হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তো রাইট হ্যান্ড রুল বলে যে যেই দিকে তোমার কারেন্ট ফ্লোটা হচ্ছে সেই দিকে তুমি যদি তোমার রাইট হ্যান্ডের থাম্বকে প্রেস করো, তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ডগুলা তোমার
ওই বাকি 4টা ফিঙ্গার তোমার ম্যাগনেটিক ফিল্ডগুলোকে ইন্ডিকেট করবে। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো এইভাবে ক্রিয়েট হবে। আমি একটু পরে এটা সিমুলেশনে দেখাবো, বাট আগে এখানে একটু ড্র করি। আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম হবে। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে এক্সপ্রেস করি। আর এই যে কারেন্ট ফ্লোটা এটা যদি উল্টা দিকে হইতো তখন জাস্ট আমার ম্যাগনেটিক ফিল্ডটা উল্টা দিকে হইতো। দ্যাট ইজ কারেন্ট ফ্লোটা যদি এই যে নিচের দিকে হইতো, উপর থেকে নিচে, তখন আবারও ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী এই ফ্লোয়ের মানে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উল্টা দিকে হইতো। সেটা জাস্ট উল্টা করে আঁকো এইভাবে। অ্যান্ড এটা ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে, মানে একটা ওয়্যার থেকে যত দূরেই যাও তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবেই। সেটা অনেক ছোট হয়ে যাবে, আস্তে আস্তে ভ্যালুটা কমে যাবে, বাট থাকবে, হালকা হলেও থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের তোমার ডিরেকশন একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য। তো এটা আমি এখন একটু তোমার মানে ওই 3Dতে দেখাই, আদারওয়াইজ এটা মানে অনেকেরই বুঝতে কষ্ট হয়, সো আমি এটা একটু এখানে দেখাই। এই জিনিসগুলো তোমাদের বইতেও আছে, বাট স্টিল ওই যে সবই 2Dতে আঁকা দেখে বোঝা যায় না। তো এখানে ধরো আমরা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আঁকলাম। তো সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটা হচ্ছে ধরো নিচ থেকে উপরে কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটা ধরো এরকম যে 0 0 -2। এটা বুঝতে হবে না, এটা জাস্ট দেখো যে এখানে এটা দেখতে কীরকম হয় ফাইনালি। এটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারটা, যে অ্যারো সাইন দিয়ে আমি বোঝাচ্ছি কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আর আমাদের ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো কীরকম হবে? ম্যাগনেটিক ফিল্ডগুলো হবে এরকম সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড। ধরো এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত এটা জানতে চাই, তো এটা হবে 0,0,3 আর হচ্ছে 2। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ড্র করব। একটু দাঁড়াও, এখানে একটা সার্কেল আঁকলাম, আর এটা রেডিয়াস দিলাম ধরো 2, আর এটার ডিরেকশন হচ্ছে 1। এটা এখানে আঁকা যাচ্ছে না কেন জানি, আমি একটু আরেকবার ট্রাই করি। ওয়েট, আচ্ছা, তো এবার এটা হয়েছে যে এখানে হচ্ছে আমরা একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড দেখব এরকম, মানে এই যে ওয়্যারটার জন্য এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, আর এই ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন হবে কোন দিকে? এই দিকে, মানে এইখান থেকে এইদিকে ঘুরবে এটা। ওকে, এইখানে কারেন্ট ফ্লোটা যদি নিচের দিকে হইতো তাহলে এটা ঠিক উল্টা হইতো। অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ডটা যে এখানে জাস্ট এক জায়গাতেই আছে ব্যাপারটা তা না, এটা হচ্ছে সব ডিস্টেন্স আছে।
আর সব জায়গায় আছে। তো এটাও যদি দেখাই তখন এটা এরকম হবে দেখতে, যে এখানে সব জায়গায় এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, অ্যান্ড সব ডিস্টেন্সেও কাজ করে। এটা তো আমি সব হাইটে দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি সব তোমার ডিস্টেন্সেও কাজ করে, সেটাও দেখাই। তো সব ডিস্টেন্সে যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে এরকম আঁকবো। এগুলো অ্যাকচুয়ালি আমি যদি এইভাবে না দেখাই তখন তোমাদের মধ্যে একটা কনফিউশন থেকে যাবে যে আসলে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা দেখতে কেমন। বইতে যে ছবিগুলো দেওয়া আছে ওইগুলো দেখে আসলে এটা বোঝার কোনো ওয়ে নেই। এর জন্য একটু ডিটেলসে দেখানো। একবারে এটা দেখি সিকোয়েন্স আর তো এখানে আমরা হচ্ছে তোমার ডিফারেন্ট ডিস্টেন্সের জন্য ম্যাগনেটিক ফিল্ডগুলো ড্র করতে চাই। তো আমাদের এইখানে মানে এই যে সার্কেলগুলো এইগুলারই জাস্ট রেডিয়াসগুলো আলাদা আলাদা হবে আর কি। আমরা এখানে যদি আলাদা আলাদা রেডিয়াসের জন্য করি তাহলে এটা দেখতে এরকম হবে যে আর আর এখানে হচ্ছে আমাদের প্রথমটা তো দাঁড়াও টু আর 4। সেখানে ওরা প্রবাবলি মাল্টিপল ওইটা আঁকা অ্যালাউ করে না, ঠিক আছে, আমরা এইভাবেই রাখি। বাট এটা একটু বোঝো যে এখানে আরও ম্যাগনেটিক ফিল্ড আছে অন্যান্য ডিস্টেন্সে। ফাইন। সো আমরা যদি এখানে সবাইকে উল্টায় দিতাম, মানে এই কারেন্টের ফ্লোটা যদি উল্টায় দিতাম তখন আমাদের এইটার সবার ডিরেকশনটা উল্টা হইতো। এই অবস্থায় আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলোর ডিরেকশন হচ্ছে এরকম। আমি এখানে এঁকে দেখাই। আমাদের ম্যাগনেটিক ফিল্ডগুলোর ডিরেকশন হচ্ছে এই দিকে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। কারেন্ট ফ্লো উল্টা করে দিলে এটা পুরোপুরি উল্টা হয়ে যাবে। অ্যান্ড আমরা কিন্তু এটাও বলছি যে একটা চার্জ কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের দিকে মানে ঘুরে এরকম না। এখানে কিন্তু তোমার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল বলতে একটা জিনিস কাজ করে। লাস্ট ক্লাসে এটা আমরা দেখে আসছিলাম। আচ্ছা, যারা এটা আজকে একটু টাফ লাগতেছে বা নতুন মনে হচ্ছে, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম অ্যাকচুয়ালি। তো ওইখানে এগুলো অনেক কিছু ডিসকাস করা হয়েছিল। তো ওই ভিডিওটা আগে একটু দেখে নিবা যদি ওই ক্লাস কেউ মিস করে থাকো। আর এটাকে আমি আরেকটু মডিফাই করি যে এটার ডিরেকশন যদি উল্টা হয় তখন কীরকম হবে। সি, তারপর এটা হচ্ছে সি, এল, সেটার ডিরেকশন যদি উল্টা করি তখন এটার তোমার ডিরেকশন এরকম হবে যে জাস্ট উল্টা। আমরা এতক্ষণ যেটা দেখছি সেটার উল্টা। এখন দেখো কারেন্টটা নিচের দিকে যখন ফ্লো করবে তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাও উল্টা দিকে হবে। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমরা এটা বুঝলাম, বাট এই ম্যাগনেটিক ফিল্ডের আমরা তো জানি ম্যাগনেটের সাথে একটা খুব কমনলি রিলেটেড জিনিস হচ্ছে তোমার পোল, নর্থ পোল আর সাউথ পোল। তো এখানে নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা? তো নর্থ পোল হচ্ছে এই যে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করছো এটার দিকে তোমার চারটা রাইট হ্যান্ডের চারটা ফিঙ্গার যদি ঘোরাও তখন তোমার থামটা দেখবো উপরের দিকে পয়েন্ট করে, মানে ওই কারেন্টের দিকে পয়েন্ট করে। তো এইটাই হচ্ছে তোমার নর্থ পোল আর এটা হচ্ছে তোমার সাউথ পোল। অ্যান্ড তুমি যদি এইভাবে একটা তোমার মানে এরকম যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে তখন তুমি ওটার কাছে যদি একটা ম্যাগনেটকে নিয়ে আসো, ওই ম্যাগনেটটা তোমাকে নর্থ পোল আর সাউথ পোল
মানে ইন্ডিকেট করবে। আমরা তো জানি যে ম্যাগনেট হচ্ছে অলওয়েজ আর্থের নর্থ পোল আর তোমার আর্থের সাউথ পোলের দিকে পয়েন্ট করে থাকে, একটা ফ্রিলি মানে একটা ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট যদি তোমার কাছে থাকে। আচ্ছা, তো এখন আমরা এইটার উপর বেস করে একটা ম্যাথ করি। ম্যাথটা খুবই সহজ, আমি এখানে ফর্মুলাটাও লিখে দিব, কারণ এই ফর্মুলা হয়তো অনেকেরই মুখস্থ হয় নাই। আমি এখানে ফর্মুলা লিখে দিব, তোমরা একটু এটা ট্রাই করবা। যে এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার, এই কারেন্ট ক্যারিং ওয়্যারটার মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই ওয়্যারটা থেকে 3 মিটার ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। বি এর ফর্মুলা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা। আর আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ যদি পারপেন্ডিকুলারলি মুভ করে, ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে, এটা হচ্ছে বি, আর একটা চার্জ হচ্ছে কিউ যে কিনা ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তখন ওই চার্জটার উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কিউ ভিবি। তো সাপোজ এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা চার্জ এখানে এন্টার করতেছিল, সেই চার্জটা হচ্ছে একটা প্রোটন। আর সেই প্রোটনটার ভেলোসিটি ছিল 3 × 10⁵ মিটার পার সেকেন্ড। তো তোমার টাস্ক হচ্ছে বের করবা যে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত আর এখানে এই প্রোটনটার উপর অ্যাপ্লাইড ফোর্স কত। সবাই এটা করে চ্যাট বক্সে লিখবা। আমি চ্যাটটা এনেবল করে দিচ্ছি, সবাই এটা চ্যাট বক্সে লিখবা। ফর্মুলা এখানে ফর্মুলা এই দুইটাই, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা দিয়ে করতে হবে। সো সবাই একটু ট্রাই করো। মিউ নটের ভ্যালু যদি মনে না থাকে, মিউ নট হচ্ছে 4π × 10⁻⁻7। এত টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। আচ্ছা, এখানে অনেকেই অ্যান্সার দিছো। তো ম্যাক্সিমামেরই ম্যাগনেটিক ফিল্ডের অ্যান্সারটা আসছে 3.33 × 10⁻⁻7। তো আই হোপ ওইটাই কারেক্ট। আমরা একটু করে দেখি। এখানে বি এর ভ্যালু হচ্ছে মিউ নট আই বাই 2πr। তো আমরা যদি এখানে তোমার সবগুলো কনস্ট্যান্ট বসাই, মিউ নট হচ্ছে 4π × 10⁻⁻7, আই হচ্ছে 5, 2πr হচ্ছে 3। সো 2π আর 4π এখানে 2, সো 10/3 × 10⁻⁻7। ওকে, তো সবারই অ্যান্সার হয়েছে, কারোরটাই ভুল যায় নাই, সবারই সেম অ্যান্সারই আসছে আমি দেখলাম। সো এখানে অ্যান্সারটা হচ্ছে এই 10⁻⁻6/3 or 3.33 × 10⁻⁻7। এত টেসলা। এখন আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যে একটা প্রোটন যদি এখানে তোমার পারপেন্ডিকুলার ডিরেকশনে এন্টার করে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তখন তার উপর অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফোর্সটা কত? তো সেটার ফর্মুলা হচ্ছে কিউভিবি। এখন একটা প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান 1.6 × 10⁻⁻19। আর এখানে আমাদের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁵। আর এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই যে এটা 10⁻⁻6/3। সো অ্যান্সারটা আসে 10⁻⁻1 নিউটন, সরি 10⁻⁻1 × 1.6 × 10⁻⁻19 নিউটন, which is 1.6 × 10⁻20 নিউটন। আমাদের কত আসছে এটা দেখি। এখানে হ্যাঁ 1.6 × 10⁻⁻19 আসছে অলমোস্ট সবার। অনেকে ওই হয়তো হ্যাঁ বলো। এর আগে একটা ফর্মুলা দিছিল না, সেম ডিএলই কিন্তু সাইডে কিউভি sin থিটা ডিভাইডেড বাই r স্কয়ার, এই ফর্মুলা সেম। অ্যাকচুয়ালি সেম, বাট ওই ফর্মুলাটা হচ্ছে যখন একটা সিঙ্গেল চার্জ মুভ করে ওই চার্জটার জন্য ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড। বাট এখানে তো একটা চার্জ না, এখানে অনেক চার্জ মুভ করতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই কারেন্ট ফ্লোটা ক্রিয়েট হয়েছে।
বুঝতে পারছো? দুইটা আসলে একই ফর্মুলা, বাট দুইটার অ্যাপ্লিকেশন দুইটা ডিফারেন্ট কেসে। বুঝছি এটা? ঠিক। আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারলাম যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ যখন এইভাবে মুভ করবে তখন আমাদের তার উপর অ্যাপ্লাইড ফোর্সটা আমরা এইভাবে বের করতে পারবো। আমরা আরও কয়েকটা ম্যাথ করি, পরের পেজে আসি। ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম ক্রস ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে এটা এই স্ক্রিনের ভিতর দিয়ে ঢুকতেছে। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে একটা চার্জকে পারপেন্ডিকুলারলি থ্রো করলাম। এ হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে আমরা এখানে একটা চার্জকে থ্রো করলাম, এইভাবে থ্রো করলাম। তো এখন আমার মানে কোশ্চেন হচ্ছে যে এইটাকে যদি আমি ভিতরে এরকম 3 × 10⁵ মিটার পার সেকেন্ডে থ্রো করি, আর এই চার্জটার উপর মানে এই যে চার্জটা আছে তার ম্যাস যদি মানে সে যদি একটা প্রোটন হয়, প্রোটনের তো আমরা চার্জ আর ম্যাস দুইটাই জানি, তখন এই প্রোটনটার অ্যাক্সেলারেশন কত এইটা আমি জানতে চাই। অ্যাক্সেলারেশন ইকুয়ালস হোয়াট? এখানে ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু হচ্ছে 50 টেসলা। আমার কোশ্চেন হচ্ছে অ্যাক্সেলারেশন কত। ফর্মুলা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু কিউভিবি। তো সবই দেওয়া আছে, তুমি এখান থেকে অ্যাক্সেলারেশনটা বের করার একটু ট্রাই করো। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো আমরা আবার কন্টিনিউ করি যে এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে একটা 50 টেসলা ম্যাগনেটিক ফিল্ড আছে স্ক্রিনের ভিতর দিয়ে ঢুকতেছে। তো এইখানে আমি যদি একটা চার্জকে এভাবে থ্রো করি, যে চার্জটার ভ্যালু হচ্ছে, যে চার্জটা হচ্ছে একটা প্রোটন, তো ওই চার্জটার ভেলোসিটি যদি 3 × 10⁵ মিটার পার সেকেন্ড হয়, দেন ওই চার্জটার অ্যাক্সেলারেশন কত হবে? আমরা চার্জটার উপর ফোর্স বের করতে পারলে তো অ্যাক্সেলারেশনও পাবো। সো অ্যাক্সেলারেশনটা কত হবে? তো এটা আমি করে দেখাই। এখানে আমাদের ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি। কিউ হচ্ছে প্রোটনের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের পজিটিভটা 1.6 × 10⁻19। তারপর এটার ভেলোসিটি হচ্ছে দেওয়া আছে 3 × 10⁵, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে 50, তো এত নিউটন। সো আমাদের অ্যাক্সেলারেশনটা হবে এই এফ ডিভাইডেড বাই এটার ম্যাস। তো আমাদের এফ হচ্ছে 1.6 × 10⁻19 ইন্টু 3 × 10⁵ ইন্টু 50 ডিভাইডেড বাই এটার ম্যাস হচ্ছে, প্রোটনটার ম্যাস হচ্ছে 1.67 × 10⁻27 কেজি, -27 কেজি। হ্যাঁ, ওকে। সো এটা করলেই তুমি অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবে। কারো কোনো কনফিউশন আছে এটা রিলেটেড? আচ্ছা, আর এখানে ওইটা এখন দেখাই, এটা ড্র করা গেছে। এখানে হচ্ছে এই যে দেখো ডিফারেন্ট ডিস্টেন্সে আমার ম্যাগনেটিক ফিল্ডগুলো দেখা যাচ্ছে। তুমি উপর থেকে দেখলে এরকম কিছু সার্কেল দেখবা, সাইড থেকে দেখলে এরকম কয়েকটা রিং দেখবা আর কি। ওকে, এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এখন তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা চার্জের উপর ফোর্স কত, তারপর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কীরকম হয়, এগুলোর ব্যাপারে ডিসকাস করলাম। আর আমরা লাস্ট দিন এটাও বলছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন এরকম একটা চার্জ এন্টার করে, সে আসলে একটা সার্কুলার পাথে রোটেট করে, সে হচ্ছে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে আর কি। এগুলা অ্যাকচুয়ালি তুমি আরও ডিটেলসে উপরে ক্লাসে উঠলে শিখবা, বাট এখন জেনে রাখতে পারো যে একটা চার্জ হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি পারপেন্ডিকুলারলি ঢুকে, সে হচ্ছে রোটেট করে, সার্কুলার একটা রাস্তায় রোটেট করে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলা, এইটাকে আমরা দেখব কিভাবে, মানে এটাকে, তো এটা যে সার্কুলার, আমি এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার একটা ওয়ে লাস্ট ক্লাসেও বলছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে একটা পেপার নিব, ঠিক আছে? এই ওয়্যারটা একটা পেপারের মধ্য দিয়ে পাস করাবো। সাপোজ একটা ফ্ল্যাট পেপার, ধরো এরকম একটা পেপার, ফর এক্সাম্পল এরকম একটা ফ্ল্যাট একটা পেপার নিব, অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে ওই ফ্ল্যাট পেপারের উপর আমরা কিছু তোমার কিছু আয়রনের
পাউডার রাখবো। আয়রন পাউডার হচ্ছে পাওয়ার সহজ উপায় হচ্ছে যে তুমি বালু কালেক্ট করবা বা স্যান্ড। তো বালু কালেক্ট করার পর তোমার ওই একটা কাগজের উপর বালু রেখে ওইটার নিচে যদি একটা ম্যাগনেট ধরো, দেন তুমি যদি ওই কাগজটাকে একটু ঝাড়া দাও, তাহলে দেখবা যে বালুগুলো পড়ে গেছে, বাট ওই বালুর ভিতরে হচ্ছে আয়রনের পাউডার থাকে, ওইগুলো রয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড তুমি দেখবা যে ওই আয়রন পাউডারগুলো একদম এরকম সার্কুলারভাবে আছে। তো এইটাই হচ্ছে প্রুফ যে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা সার্কুলার। ওকে, এটা বাসায় ট্রাই করতে পারো। রাস্তার পাশে অনেক জায়গাতেই বালু পাওয়া যায়, স্পেশালি যে সব জায়গায় কনস্ট্রাকশন হয়, ওখান থেকে একটু বালু নিয়ে এসে একটা কাগজের উপর রাখবা, রাখার পর হচ্ছে নিচে একটা স্ট্রং একটা ম্যাগনেট ধরবা, ঠিক আছে। ম্যাগনেট ধরার পর তুমি উপর থেকে দেখবা যে বালুটা যদি ফেলে দাও, দেখবা যে উপরে আয়রন পাউডারগুলো লেগে আছে কাগজের সাথে, ঠিক আছে। অ্যান্ড দেন দেখবা ওই আয়রন পাউডারগুলো একদম এরকম সার্কুলার একটা প্যাটার্ন আছে। ওইখান থেকে তুমি যদি নিচে ওই ম্যাগনেটটাকে নাড়াও, তাহলে দেখবা যে ওই আয়রন পাউডারগুলোও একদম সুন্দর ওই ম্যাগনেটের মুভমেন্টের সাথে সাথে নড়তেছে। ওকে, ওইখান থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের একটা আইডিয়া পাবা। তো এটা সামনাসামনি হলে আমি দেখাইতাম, বাট এখন ওইটা দেখানোর কোনো ওয়ে নাই। এনিওয়েজ, তো এখানে আমরা বুঝতে পারলাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে অলওয়েজ এরকম সার্কুলার। এখন একটা সার্কুলার লুপ, মানে আমাদের কাছে আমরা এটা দেখলাম যে একটা স্ট্রেট লাইনের মতো ওয়্যার, বাট একটা ওয়্যার যদি তোমার সার্কুলার হয়, ঠিক আছে, দ্যাট ইজ এরকম কয়েল টাইপের যদি হয়, মানে এই কারেন্ট ক্যারিং ওয়্যার নিজেই হচ্ছে সার্কেল। ওকে, এটা নিজেই হচ্ছে সার্কেল, এটার ভিতর দিয়ে এরকম কারেন্ট পাস হচ্ছে, এটার ভিতর দিয়ে এরকম যদি কারেন্ট পাস হয়, তখন ওই কারেন্ট ফ্লোটার জন্য কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ডটা সেন্টারে কত সেটা আমি জানতে চাই, যে এই সার্কেলটার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা কত। তো সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক এরকম পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড হবে। কেন? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তুমি কারেন্ট ফ্লোয়ের দিকে তোমার রাইট হ্যান্ড, তোমার থাম্বকে যদি রাখো, কারেন্ট ফ্লোয়ের দিকে তোমার থাম্বকে যদি রাখো রাইট হ্যান্ডের, তখন বাকি চারটা আঙ্গুল যেই দিকে রোটেট হয় সেই দিকে হচ্ছে কারেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়। তো ম্যাগনেটিক ফিল্ডটা এখানে স্ট্রেট লাইন না, অ্যাকচুয়ালি ঠিক সেন্টারে হচ্ছে এটা স্ট্রেট লাইন, বাট অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা এখানেও সার্কুলার, মানে এখানেও এরকম একটা সার্কুলার শেপের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রিয়েট হবে, আবার এই সাইডেও ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, এখন আমি একটু বলি যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা এখানে অ্যাপ্লাই করা বেশ টাফ লাগতে পারে, দেখবা যে তোমার হাত অনেক করে ঘোরানো লাগতেছে। তো এটার একটা সহজ ওয়ে হচ্ছে যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা ভাইস ভার্সাতেও কাজ করে। দ্যাট ইজ, তুমি যদি তোমার রাইট হ্যান্ডের থাম্বটা, আগে আমরা শিখে আসছিলাম কি, যে রাইট হ্যান্ডের থাম্ব কারেন্ট ফ্লোর দিকে যদি রাখো, তখন বাকি চারটা ফিঙ্গার তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করে। ওকে, বাট এটা উল্টাটাও ট্রু। যদি তুমি তোমার কারেন্ট ফ্লোয়ের দিকে, মানে এই যে যেমন এখানে কারেন্ট ফ্লোটাই হচ্ছে সার্কুলার, তুমি যদি তোমার এই কারেন্ট ফ্লোয়ের দিকেই চারটা ফিঙ্গারকে এভাবে ঘোরাও, তখন থাম্বটা আবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করবে। মানে এই কেসে দেখো যে এখানে আমার রাইট হ্যান্ডের চারটা ফিঙ্গার যদি আমি আমার এই কারেন্ট ফ্লোয়ের দিকে রোটেট করাই, তাহলে এটা দেখতে এরকম হবে, যে আমার রাইট হ্যান্ডের চারটা ফিঙ্গার হচ্ছে কারেন্ট ফ্লোয়ের দিকে, তাহলে আমার থাম্ব, এই যে থাম্ব যেটা, সেইটা যেদিকে পয়েন্ট করবে সেই দিকেই আমার ম্যাগনেটিক ফিল্ড। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা ভাইস ভার্সা। কারেন্টের দিকে তুমি থাম্ব রাখলে বাকি চারটা আঙ্গুল ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করে, আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে তোমার থাম্বকে রাখলে বাকি চারটা আঙ্গুল, সরি, কারেন্ট ফ্লোয়ের দিকে তোমার চারটা আঙ্গুলকে রাখলে থাম্ব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ভাইস ভার্সা ওয়েতে কাজ করে। এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক এরকম উপরের দিকে হবে। সো এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ, মানে এরকম যদি আমার কাছে একটা লুপ থাকে আর এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়, তাহলে এইটাকে আমরা বলবো নর্থ পোল। মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের অ্যারোটা পয়েন্ট করে থাকে সেটা হচ্ছে আমাদের নর্থ পোল, আর উল্টা সাইডটা হচ্ছে আমাদের সাউথ পোল। সো তোমার বাসায় যদি এরকম
কপারের ওয়্যার থাকে, সেই কপারের ওয়্যারটা তুমি যদি এরকম একটা কয়েল বানাও, একটা সার্কুলার কয়েল বানাও, অ্যান্ড সেই কপার ওয়্যারটাকে ধরো একটা ব্যাটারির সাথে যদি লাগাও, তাহলে ওইটার একটা সাইড এরকম নর্থ পোল হবে আর আরেকটা সাইড সাউথ পোল হবে। অ্যান্ড তুমি ওইটাকে যদি সাসপেন্ড করো, দেখবা যে ওইটা ম্যাগনেট, একটা কাছে একটা ম্যাগনেট রাখলে ওই ম্যাগনেটের দিকে ঘুরে যাচ্ছে। তো এইগুলা হচ্ছে সবই অ্যাকচুয়ালি তোমার ম্যাগনেটিজমের জন্যই হয়। অ্যান্ড আমরা এখন তাহলে বুঝলাম যে আসলে নর্থ পোল সাউথ পোল হওয়ার রিজনটা কি। দ্যাট ইজ, এরকম যখন একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ থাকবে, তখন ওইটার মানে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট করে আছে সেটাই নর্থ পোল, উল্টা সাইডটা সাউথ পোল। ওকে, আচ্ছা এখন আমি বলি এই যে আইডিয়াটা, এটার অবভিয়াসলি একটা ফর্মুলা আছে। আমরা যেমন একটা স্ট্রেট লাইন ওয়্যারের জন্য তার থেকে আর ডিস্টেন্সে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড বের করছিলাম, এটা হচ্ছে μ0I/2πr। কথা হচ্ছে এই ফর্মুলাটা দেখতে একই রকম, জাস্ট স্লাইটলি একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে μ0I/2r। মানে যখন সার্কেল নিয়ে কাজ করো তখনই এখানে পাই নাই, অথবা অথচ ওইখানেই থাকা উচিত ছিল, আর যখন সার্কেল নিয়ে কাজ করো না তখনই এখানে পাই আসে। আমি এভাবে মনে রাখি আর কি। এইটা হচ্ছে জাস্ট μ0I/2r, এখানে আর হচ্ছে এই সার্কুলার লুপটার রেডিয়াস, আর আই হচ্ছে এই সার্কুলার লুপটায় কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই যে আইডিয়াটা, এইটা হচ্ছে মানে যত ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা দেখি সবগুলার ম্যাগনেটিজম প্রপার্টি শো করার একদম মানে ফান্ডামেন্টাল রিজন। কেন? তুমি একটু চিন্তা করে দেখো যে একটা ম্যাগনেটের কাছে আমরা যদি একটা তোমার আয়রনের সামথিং কিছু একটা নিয়ে আসি, তখন কিন্তু ওই ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করে, তাই না? আবার একটা ম্যাগনেটের কাছে আরেকটা ম্যাগনেটের নর্থ পোলকে যদি নিয়ে আসি তখন রিপেল করে। একটা ম্যাগনেটের কাছে আরেকটা ম্যাগনেটের সাউথ পোল, মানে একটা ম্যাগনেটের নর্থ পোলের কাছে আরেকটা ম্যাগনেটের সাউথ পোল আনলে তারা অ্যাট্রাক্ট করে। আর একটা ম্যাগনেটের যে কোনো পোলের কাছে তুমি যদি যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আনো, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ফর এক্সাম্পল আয়রন, কপার, তারপর হচ্ছে নিকেল এটসেট্রা, মানে মেটাল টাইপের কিছু যদি নিয়ে আসো, তখন দেখা যায় ও ওইটাকে অ্যাট্রাক্ট করে। এখন রিজনটা কি? যে এইখানে আমরা তো বলছি যে ম্যাগনেটিজম অ্যাকচুয়ালি ক্রিয়েটই হয় চার্জের মুভমেন্টে বা কারেন্ট ফ্লোর জন্য। বাট ম্যাটেরিয়ালের মধ্যে এটা কীভাবে হইল? ম্যাটেরিয়াল কেন ম্যাগনেটিক হইতে পারে বা নন ম্যাগনেটিক হইতে পারে? যেমন একটা ম্যাগনেট দিয়ে তুমি একটা উড বা একটা কাঠ বা ওয়াটার, এগুলোকে কখনোই তুমি অ্যাট্রাক্ট করতে পারবা না আর রিপেলও করতে পারবা না। তো এটার রিজনটা কি? এটার রিজন এই যে ফর্মুলাটা দেখতেছো বা এই যে আইডিয়াটা দেখতেছো, এইখান থেকেই বের করা যায়। তো এটা আমরা একটু বোঝাই বলি যে এটা মানে কোনো একটা ম্যাটেরিয়ালে কেন আমরা ম্যাগনেটিজম প্রপার্টি দেখি। তো এইটার রিজনটা হচ্ছে একদম তোমার ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু যখন ইলেকট্রনিক কনফিগারেশন পড়ছিলাম, তোমার হয়তো মনে আছে যে ওইখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে একটা জিনিস পড়ছিলাম, তাই না? যে ডি অরবিটাল যেটা থাকে একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনে, সেখানে কিন্তু 5টা ডি অরবিটাল থাকে, ডি সাবশেলে 5টা ডি অরবিটাল থাকে। আমরা বলছিলাম যে এখানে এগুলো হচ্ছে এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অ্যান্ড এইগুলোর ভিতরে কি থাকে? 2টা ইলেকট্রন থাকে, তাই না? 2টা ইলেকট্রন এরকম অপোজিট স্পিনে থাকে। ফর এক্সাম্পল এইটা যদি তোমার একটা অরবিটাল হয়, এস অরবিটাল তো সার্কুলার, তো একটা ইলেকট্রন যদি এখানে ক্লকওয়াইজ রোটেট করে আর একটা ইলেকট্রন কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে, উল্টা। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন রোটেশনের রুল। অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো হচ্ছে সবসময় তোমার উল্টা, মানে একই অরবিটালে 2টা ইলেকট্রন থাকলে তারা অপোজিট স্পিনে রোটেট করে। যেমন একটা মানে একটা পি অরবিটালের কথা যদি বলি, পি অরবিটাল দেখতে এরকম ডাম্বেল শেপ, এটা হচ্ছে একটা পি অরবিটাল। তো এই পি অরবিটালের এইখানে যদি একটা ইলেকট্রন এইভাবে রোটেট করে, এইখানে একটা ইলেকট্রন এই উল্টা দিকে রোটেট করবে। তো প্রত্যেকটা জিনিসের ভিতরেই কিন্তু ইলেকট্রন রোটেটিং অবস্থায় আছে। অ্যান্ড এই যে ইলেকট্রন রোটেশন, ইলেকট্রন কি একটা চার্জ, এই চার্জের রোটেশনেই কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালেই ম্যাগনেটিজম ক্রিয়েট হয়। অর্থাৎ হচ্ছে তাইলে আমাদের যেমন আমাদের বডি কেন ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয় না, বা এই যে উড বা ওয়াটার, এগুলো কেন ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয় না? তো এখানে রিজন হচ্ছে যে ধরো এই যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন হচ্ছে অপোজিট দিকে ঘুরে, রাইট? সো একটা ইলেকট্রন যদি ধরো এইভাবে ঘুরে, ধরো আমরা সহজভাবে বোঝার জন্য বললাম যে 2টা ইলেকট্রন হচ্ছে উপরে আর নিচে আছে। তো একটা ইলেকট্রন যদি এইভাবে রোটেট করে,
মানে এই দিকে, তাহলে অন্যটা কোন দিকে রোটেট করবে? উল্টা দিকে। অন্য ইলেকট্রনটা রোটেশন হবে এইরকম। উল্টা, তাই না? দুইটা ইলেকট্রনের স্পিন ডিফারেন্ট ডিফারেন্ট। আমি তোমাদের এটাও হয়তো শিখাইছিলাম কেমিস্ট্রিতে যখন কোয়ান্টাম নাম্বার পড়াইছি চ্যাপ্টার 3-তে, যে একটার স্পিন যদি তোমার প্লাস হাফ হয় আর একটা স্পিন হচ্ছে মাইনাস হাফ। মানে মেইনলি এই যে সিম্বলটা এটা বোঝায় যে দুইটা ইলেকট্রন উল্টা দিকে রোটেট করে। অ্যান্ড ওইখানে কিন্তু আমরা একটা প্রিন্সিপাল শিখছিলাম যে আমার কাছে ধরো 10টা ইলেকট্রন নাই, আমার কাছে ধরো 60টা ইলেকট্রন আছে, তখন আমরা ফার্স্টে হচ্ছে সব ইলেকট্রনগুলো এভাবে একই স্পিনে দিব, দেন আবার উল্টা স্পিনে শুরু থেকে দিব। আচ্ছা, এখন চিন্তা করো তোমার কাছে যদি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, তো এই ইলেকট্রনটা এই দিকে রোটেট করতেছে, এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের রোটেশন এদিকে। আমি এখন একজনকে কোশ্চেন করব, তাহলে নুজাত বলো তো যে এইখানে ইলেকট্রনটা যদি এই দিকে রোটেট করে, তখন এই নিচেরটা বাদ দাও, এটা দরকার নেই, ইলেকট্রনটা যদি এদিকে রোটেট করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা সেন্টারে কোন দিকে ক্রিয়েট হবে, উপরে নাকি নিচে? এই উপরের দিকে নাকি নিচের দিকে? একটু চিন্তা ভাবনা করে বলো। ইলেকট্রন হচ্ছে যেই ডিরেকশনে দাবা ওইখানে ফ্লো করতেছে, হুম, ভাইয়া নিচের দিকে ক্রিয়েট হবে। কেন? কারণ ভাইয়া কারেন্ট হচ্ছে পজিটিভ চার্জের, ওটা উল্টা দিকে ফ্লো করতেছে, তাহলে ওই দিক দিয়ে বোঝাইলে ওটা নিচে আসে। ইলেকট্রন যদি এদিকে রোটেট করে তাহলে কারেন্ট কিন্তু উল্টা দিকে ফ্লো হয়। আর কারেন্টের ডিরেকশনে এখন তুমি যদি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গারকে ঘুরাও, থাম্বটা দেখো নিচের দিকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? তোমার রাইট হ্যান্ডের যে 4টা ফিঙ্গার তাদেরকে যদি রোটেট করো এরকম, তখন দেখো তোমার থাম্বটা নিচের দিকে পয়েন্টিং। এরকম একটা অবস্থা, তাই না? তো এখানে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে ক্রিয়েট হচ্ছে, তার মানে এই ইলেকট্রনটা রোটেশনের জন্য নিচের দিকে হচ্ছে নর্থ পোল আর উপরের দিকে হচ্ছে সাউথ পোল। আর এই ইলেকট্রনটা রোটেশনের জন্য এটা যেহেতু উল্টা, তাই পুরো জিনিসটা উল্টা হবে। এখানে আমরা কারেন্টের ডিরেকশনগুলো মুছে দিই, একটু দরকার নেই। তো এটার জন্য পুরো ব্যাপারটা হবে উল্টা, এইদিকে নর্থ পোল, এইদিকে সাউথ পোল। সো এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের জন্য দেখো, মানে এখানে যদি দেখাই, এইটার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে আর এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে। তো দুইটা কি ইকুয়াল অ্যান্ড অপোজিট। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা একটা ভেক্টর, তাই না? সো এখানে রেজাল্টেন্টটা কী হবে? নিট ম্যাগনেটিক ফিল্ডটা হবে 0। এর জন্য যেই সব ম্যাটেরিয়ালের ইলেকট্রনিক কনফিগারেশনে সবগুলো ইলেকট্রন হচ্ছে পেয়ার অফ অবস্থায় থাকে, মানে সবাই জোড়ায় জোড়ায় থাকে, তাদের কোনো ম্যাগনেটিক প্রপার্টি তুমি দেখবা না। বা যাদের মধ্যে এই যে এরকম আনপেয়ার্ড অবস্থা আছে, তাদের ক্ষেত্রেই তুমি দেখবা যে তারা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়। কেন? কারণ চিন্তা করো, এই একটা ইলেকট্রন যদি না থাকতো, এখানে দুইটার মধ্যে জাস্ট একটা যদি থাকতো, তখন তো এখানে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল ক্রিয়েট হইতোই। অ্যান্ড এখানে তখন তুমি একটা ম্যাগনেটের সাউথ পোল আনলে এটা ওকে এদিকে অ্যাট্রাক্ট করতো। ক্লিয়ার? তো আমরা এটা একটু দেখতে পারি যে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি। আয়রন হচ্ছে 26, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, রাইট? এখানে তুমি যদি ডি অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, এখানে কিছু আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ডি অরবিটাল হচ্ছে 5টা, সো 1, এখানে 6টা ইলেকট্রন বসবে, 1 2 3 4 5 6। দেখো এখানে 4টা ইলেকট্রন আনপেয়ার্ড, মানে তারা সবাই একই ডিরেকশনে ঘুরে, আর তাদের সবার ম্যাগনেটিক ফিল্ডের জন্য সাম আপ হয়ে হিউজ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এখানে। দ্যাটস ওয়াই এটাকে তুমি যখন কোনো একটা ম্যাগনেটের কাছে আনবা, সেই ম্যাগনেটটা ওকে অ্যাট্রাক্ট করবে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ম্যাগনেট তাইলে কী দিয়ে বানানো? ম্যাগনেট হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো যার সবগুলো আনপেয়ার্ড, মানে যারা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। ওকে, তো এইটা পরে ডিসকাস করবো আবার, আজকে না। বাট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো হচ্ছে একটু কম স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, আর ম্যাগনেটিক মানে অ্যাকচুয়াল ম্যাগনেট যারা, তারা হচ্ছে একদম সবগুলো আনপেয়ার্ড অবস্থায় থাকে, সবাই তোমার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। আদি ভাইয়া
আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হয়। তো আর কেন কোনো কোনো ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ডে তোমার ইন্টারাকশন দেখায় আর কোনোটা দেখায় না। যেমন ওরকম একটা এলিমেন্টের কথা যদি বলি যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, এটা হচ্ছে 2 2 4 6 10 12 6 18 28 30 which is জিঙ্ক, তাই না? জিঙ্ক হচ্ছে 30। তো জিঙ্ক কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হবে না, তুমি এটা আগে থেকেই জানো, কারণ এখানে সবাই পেয়ার্ড আপ অবস্থায় আছে, সবার মানে এখানে ইলেকট্রন আছে। তুমি অবশ্যই এটা বলতে পারো যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, বাট প্রত্যেকটা ইলেকট্রনের আবার অপোজিট স্পিনের একটা ইলেকট্রন তার ম্যাগনেটিক ফিল্ডটাকে ধ্বংস করে দিচ্ছে। সো এখানে আলটিমেটলি কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে না, তাই এইটার সাথে ম্যাগনেটের কোনো ইন্টারাকশনও হবে না। ক্লিয়ার? কারো কি কনফিউশন আছে এটা রিলেটেড? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হচ্ছে তোমার এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, অ্যান্ড সেটার সাথে কিভাবে আমাদের অ্যাটমিক লেভেলেও ম্যাগনেটিজমটা রিলেটেড। ওকে, এখানে ইলেকট্রনগুলোর এই অপোজিট স্পিনই অ্যাকচুয়ালি ম্যাগনেটিজমের জন্য তোমার রেসপন্সিবল। এখন একটা জিনিস আমরা একটু বলি, এটা করে ফিজিক্সটা শেষ করব, তারপর হচ্ছে আমি জেনারেল ম্যাথ দেখাবো। সেটা হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে যে আমরা যে আর্থের নর্থ পোল বলি আর এটা সাউথ পোল বলি, আমরা মনে করি যে আর্থের সেন্টারে হচ্ছে একটা বড় বার ম্যাগনেট আছে, যেই মানে আর্থের ভিতরে কোরের ভিতরে হচ্ছে একটা বড় বার ম্যাগনেট আছে, এটা হচ্ছে তার নর্থ পোল, এটা হচ্ছে তার সাউথ পোল। তো আমরা যখন এই কোনো জায়গায় থাকি তখন সেখানে যদি একটা কম্পাস ইউজ করি, তখন ওই কম্পাসটা এইভাবে পয়েন্ট করে। কম্পাসটার নর্থ পোল এটা আর্থের নর্থ পোলকে দেখায়, আর কম্পাসটার সাউথ পোল আর্থের সাউথ পোলের দিকে দেখায়। বাট এই আইডিয়াটা অ্যাকচুয়ালি রং, যে এইটা নর্থ এটা সাউথ, মানে আমরা নর্থ বলতে যেই ডিরেকশনটা বুঝি ওইখানে অ্যাকচুয়ালি আর্থের ম্যাগনেটের সাউথ পোলটা ওইখানে আছে, আর আমরা সাউথ বলতে যেটা বুঝি সেইখানে অ্যাকচুয়ালি ওই আর্থের যে ম্যাগনেট মাঝখানে যে ম্যাগনেটটা আছে সেইটা নর্থ পোলটা ওইখানে থাকে। এখন দেখো এটা লজিক্যাল, তুমি এতদিন চিন্তা করে দেখো যে একটা কম্পাসের নর্থ কেন আর্থের নর্থকে পয়েন্ট করবে? যদি ওইখানে নর্থ থাকে তাহলে তো নর্থ নর্থ রিপেল করার কথা, বাট আসলে ওইখানে অ্যাকচুয়াল সাউথটা আছে। এটা কেন এরকম ভুল দেওয়া? এটা রিজন হচ্ছে যারা মানে জনসাধারণ বা কমন পিপল তারা তো এত কিছু বুঝবে না, তো এর জন্য সহজ করার জন্য পুরো জিনিসটা বলা হয়েছে যে কম্পাস যেদিকে নর্থ দেখায় ওইটাই নর্থ, কম্পাস যেদিকে সাউথ দেখায় ওইটাই সাউথ। বাট অ্যাকচুয়াল রিজন হচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি তোমার আর্থের ম্যাগনেটের সাউথ পোলটা ওইখানে আছে। আমরা নর্থ বলতে যেটা বুঝি ওইখানে অ্যাকচুয়ালি আর্থের সাউথ পোলটা আছে, আর সাউথ বলতে যেটা বুঝি ওইখানে আর্থের ম্যাগনেটের নর্থ পোল আছে। অ্যান্ড এইখানে এই ম্যাগনেটটা কেন এইভাবে পয়েন্ট করে? কারণ এইখানে যে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে এন্টার করে, এই যে এইখান থেকে এরকম হিউজ একটা ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে এই সাউথ পোলটায় এন্টার করতেছে। তো এটাকে মানে এটা অ্যাকচুয়ালি খুব ক্লিয়ারলি বলা হয় এই নর্থ আর এই সাউথ হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ, হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড সাউথ, বা বাংলায় হচ্ছে ভৌগোলিক উত্তর আর দক্ষিণ। মানে আমরা জনসাধারণ যেটা নর্থ বলি ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল নর্থ, ওটা ম্যাগনেটিক নর্থ না, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনেটিক সাউথ। মানে জিওগ্রাফিক্যাল নর্থ যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ বা চৌম্বকীয় দক্ষিণ, ঠিক আছে? ম্যাগনেটিক সাউথ আর এটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ। আর্থের কোরের ভিতর এরকম একটা ম্যাগনেট কিভাবে আসলো? কারণ আর্থের কোরে হচ্ছে সব ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো তোমার ম্যাগমা অবস্থায় আছে, মানে একদম হাইলি কনডেন্সড আর খুবই হাই টেম্পারেচারে তারা একদম মানে মেল্টেড অবস্থায় আছে। তো তারা মিলে হচ্ছে এখানে একটা এই বার ম্যাগনেটের মতো ক্রিয়েট করছে, এটা আর্থের মাঝখানে আছে। তো এর জন্য আমাদের এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে এই যে নর্থ থেকে সাউথের দিকে যায়, তো ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমাদের কম্পাসটা অ্যালাইন্ড থাকে, সবসময় অ্যালাইন্ড থাকে। মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এরকম যদি হয় এখান থেকে এখানে যাচ্ছে, তুমি যদি এখন এই জায়গাতে থাকো তাহলে তোমার হাতের কম্পাসটা এইভাবে
ডিরেকশন শো করবে, যে এই হচ্ছে নর্থ, এই হচ্ছে সাউথ। ওকে, এটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করবে। আচ্ছা বলো তো, যে তুমি যদি এখন এই জিওগ্রাফিক্যাল নর্থে যাও, এইখানে কম্পাসটা দেখতে কীরকম হবে? আদিশা বলো তো, যে তুমি যদি জিওগ্রাফিক্যাল নর্থে যাও, মানে আর্থের যে নর্থ পোল, সেখানে যদি যাও, এখানে তুমি যদি একটা কম্পাসকে ধরো, তখন ওই কম্পাসটা কোন ডিরেকশন শো করবে, কোনটা? ম্যাগনেটিক নর্থ আর সাউথ কে শো করবে। না সেটা ঠিক আছে, বাট এখানে কোশ্চেনটা হচ্ছে কম্পাসটা দেখতে কিরকম হবে। কম্পাসটা এরকম হবে দেখতে, নিচের দিকে পয়েন্ট করে আছে, মানে কম্পাসটা সাজেস্ট করতেছে এখানে নর্থ হচ্ছে তোমার পায়ের নিচে। ঠিক আছে, তুমি নর্থ পোলে গেলে, মানে নর্থ পোলের কাছাকাছি যে দেশগুলো আছে ওইখানে কম্পাস কিন্তু হরাইজন্টালি থাকে না। আমরা হচ্ছে এই যে ইকুয়েডর রিজিয়নে পড়ছি। ওকে ওকে, সো আমাদের দেশে যদি আমরা একটা কম্পাসকে ঝুলাই, ওইটা একদম হরাইজন্টালি থাকে। বাট যারা ওই যে নর্থ পোলের কাছাকাছি, বা তুমি যদি নর্থ পোলে যাও, সেইখানে দেখবা যে কম্পাসটা একদম নিচের দিকে এরকম পয়েন্ট করে আছে, যে এখানে এটা নর্থ, এটা সাউথ। ওকে, তুমি এটা কোনোভাবেই হরাইজন্টালি রাখতে পারবে না। ওকে, ফ্রিলি যদি ছেড়ে দাও। আবার এইখানেও কম্পাস আনলে এই নিচে সাউথ, উপরে নর্থ, এইভাবে তোমার হাতে দেখবা যে কম্পাসটা এইভাবে আছে। আর এখানে থাকলে দেখবা যে কম্পাসটা নিচের দিকে পয়েন্ট করে আছে। ওকে, সো কম্পাস অ্যাকচুয়ালি এই জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড সাউথকে ডিরেকশন মানে দেখায়। অ্যান্ড আমরা ওই সহজ করার জন্য, মানে মানুষের যাতে বারবার প্যাচ না লাগে যে এইটা হইলে ওইটা উল্টা, ওরকম যাতে না হয়, আমরা সহজভাবে বলছি যে এইটা নর্থ যেদিকে পয়েন্ট করে ওইটাই আমাদের আর্থের নর্থ, আর এটাই হচ্ছে আর্থের সাউথ। বাট অ্যাকচুয়াল রিজনটা কিন্তু তা না। আর এই যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ওকে, অনেক বছর পর পর, মানে দেখা যায় মিলিয়ন বছর পর পর, এই ম্যাগনেটিক ফিল্ডটা স্লাইটলি একটু ডিরেকশন চেঞ্জ করে। অ্যান্ড এটা প্রতিনিয়তই ডিরেকশন চেঞ্জ করতেছে। যেই চেঞ্জটা খুব স্লাইট, আমরা এটা খেয়াল করতেছি না, বাট আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডটা ফ্লিপ হবে, মানে একসময় দেখা যাবে পুরা জিনিসটাই একদম ঘুরে গেছে। এটার রিজন হচ্ছে এই যে আর্থ তো কন্টিনিউয়াসলি রোটেশনে আছে, তো ওই রোটেশনাল ইনার্শিয়ার জন্য একসময় পুরো ম্যাগনেটটাই ঘুরে যাবে। ওকে, তখন পুরো আর্থের পোল ফ্লিপ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার বলি, আমাদের এই একটা তোমার গ্লোব, মানে তো অনেকের বাসায় গ্লোব থাকে, তো গ্লোবের নর্থ আর সাউথ পোল অ্যাকচুয়াল ম্যাগনেটটা নর্থ অ্যান্ড সাউথ পোলকে ইন্ডিকেট করে না, এটা স্লাইটলি একটু ঘোরানো থাকে, মানে অ্যাকচুয়াল নর্থ আর সাউথটা একটু স্লাইটলি সাইডে থাকে, এরকম থাকে। ওকে, এটা একদম হুবহু আমাদের যে আর্থের যেটাকে আমরা নর্থ বলি সেটার সাথে অ্যালাইন্ড না, একটু স্লাইটলি এটা তোমার ডেভিয়েটেড অবস্থায় থাকে। আই হোপ বোঝা গেছে মানে আর্থের ম্যাগনেটিজমটা কীরকম। আর্থের ম্যাগনেটিজমের জন্য স্পেশাল কোনো রিজন নাই, রিজন হচ্ছে যে আর্থের যে ইনার কোর, সেই ইনার কোরের মধ্যে হচ্ছে এরকম অনেক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগমা অবস্থায় আছে, বা একদম খুবই হাই টেম্পারেচারে লিকুইড অ্যান্ড কনডেন্সড অবস্থায় আছে। তো ফিজিক্স এই পর্যন্ত রাখি, এখন হচ্ছে আমরা জেনারেল ম্যাথ দেখাবো।